আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য স্ট্রাকচার মেকানিক্স এর চ্যাপ্টার 6 কেন্দ্র ও ভর কেন্দ্রের সম্পর্কিত যে অধ্যায়টা ছিল আমাদের, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে প্রমাণের টাইপটা নিয়ে আমরা চলে আসলাম। তো এই অধ্যায়ে আমরা যদি তিনটা প্রমাণ সলভ করি তো হচ্ছে এই অধ্যায়ের প্রমাণ তোমার টোটালি শেষ হয়ে যাবে। তিনটা প্রমাণের মধ্যে হচ্ছে এই অধ্যায়টা সীমাবদ্ধ। তো এই অধ্যায়ের আমাদের হচ্ছে তিনটা অংশ। আমরা প্রথম অংশে বেসিক নিয়ে আলোচনা করছিলাম, দ্বিতীয় যে অংশটা আমাদের প্রমাণগুলো করা, আর তৃতীয় নাম্বার যে আমাদের অংশটা থাকবে সেটা হচ্ছে কি এই অধ্যায়ের ম্যাথ গুলো সলভ করা। তো হচ্ছে আমরা হচ্ছে আজকের ক্লাসে শুধু মোমেন্ট পদ্ধতিতে কেন্দ্র ও ভর কেন্দ্র নির্ণয়ের পদ্ধতিটা বর্ণনা করব। এর পরবর্তী ক্লাসে আমাদের যেগুলো থাকবে যে প্রমাণ করো যে ত্রিভুজের ভর কেন্দ্রের গভীরতা x বার ইকুয়াল h/3 এবং প্রমাণ করো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ভর কেন্দ্র হবে x বার ইকুয়াল b/2 আর y বার ইকুয়াল d/2। তো এই মোমেন্ট পদ্ধতিটা প্রয়োগ করা হয় আমাদের যখন তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না যে কোন একটা বস্তু কোন আকৃতির, বস্তুটার আকৃতিটি কিরূপ। ধরো আমি যদি বলি যে এটা একটা বস্তু, তো এই বস্তুটাকে দেখে বোঝা যাচ্ছে না এটা বৃত্ত না অধিবৃত্ত না তখন হচ্ছে কি অর্ধবৃত্ত। তো এটা দেখে বোঝা যাচ্ছে না, এই বস্তুটা দেখে তুমি বুঝতে পারতেছো না এটা বৃত্ত না অধিবৃত্ত। ঠিক আছে, অনেক এরকম কিছু বস্তু থাকে যেগুলো দেখে বোঝা যায় না যে এটা কি আকৃতি। ত্রিভুজ আকৃতি হলে তুমি তো বুঝতে পারবা, তো ত্রিভুজ হলেও বুঝতে পারবা, বৃত্ত হলেও বুঝতে পারবা। এমন কিছু বস্তু থাকে যেগুলোর আকৃতি কি বোঝা যায় না, তাহলে তুমি ওইসব আকৃতির ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করবা? তো ত্রিভুজ হচ্ছে তাহলে তো বলতা যে এদের মধ্যমাদ্বয়ের যেখানে মিলিত হয়েছে ওই বিন্দুটাই হচ্ছে কি এর ভর কেন্দ্র। যদি আয়তক্ষেত্র বা সামুদ্রিক হইতো তাহলে কোণদ্বয় যোগ করে যেখানে মিলিত হইতো ওই বিন্দুটাই হচ্ছে কি ভর কেন্দ্র। বৃত্তের ক্ষেত্রে এর কেন্দ্রটাই হইতো কি ভর কেন্দ্র। যখন তুমি আকৃতিগুলো বুঝতে পারতেছো এটা কোন আকৃতির, জ্যামিতিক আকৃতিটা কি রূপ, তখন তুমি বুঝতে পারতেছো এর ভর কেন্দ্রটা কোথায়। কিন্তু যখন তুমি আকৃতিটা জানবা না এটা কি আকৃতির, তখন তুমি কিভাবে নির্ণয় করবা? এই মোমেন্ট পদ্ধতির সাহায্যে ভর কেন্দ্রটা নির্ণয় করতে পারবা। তো এই প্রমাণটা করার জন্য আমাদের একটা ডায়াগ্রাম রাখবে, যে ডায়াগ্রামে আমরা ধরে নিব যে এই বস্তুর আকৃতি আমরা জানি না। চলো আমরা হচ্ছে এবার মোমেন্ট পদ্ধতিতে কেন্দ্র ভর কেন্দ্র নির্ণয় করার জন্য ডায়াগ্রামটা কিরূপ হইতে পারে দেখে নিই। ধরো এরকম একটা আমি ডায়াগ্রাম নিলাম, যেখানে বস্তুটা তুমি নির্দিষ্ট করে আকৃতিটা কিরূপ এটা জানো না। তো এই হচ্ছে বস্তুটা দুইটা অক্ষ থেকে, তো ধরো এটা হচ্ছে তোমার ওয়াই ড্যাশ অক্ষ, একটু কাছাকাছি দিই, ওয়াই ড্যাশ অক্ষ। এই দিক বরাবর থাকতেছে আমাদের কি এক্স ড্যাশ অক্ষ। তাহলে এই বস্তুর দূরত্ব তোমার ওয়াই ড্যাশ অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এবং এক্স ড্যাশ অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে। তাহলে এই যখন তোমার এরকম চলে আসবে যে তুমি আকৃতি জানো না, তুমি তো এর যদি ভর কেন্দ্র নির্ণয় করতে চাও, তার ফার্স্ট যে কাজটা হবে এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এই চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রকে বিভিন্ন কয়েকটা অংশে বিভক্ত করা। তাহলে আমি এটাকে কয়েকটা ক্ষেত্রে বিভক্ত করলাম। এটাকে ধরলাম প্রথম অংশ, এটাকে দ্বিতীয় অংশ, এটা দেখতে পাচ্ছ আমাদের তৃতীয় অংশ। তাহলে তিনটা অংশে আমি এটাকে বিভক্ত করলাম। এখন কাজ হবে কি, এই তিনটা অংশের জন্য তিনটা কি থাকবে, কেন্দ্র থাকবে। তাহলে আমি বললাম যে ওয়াই ড্যাশ অক্ষ থেকে প্রথম অংশের একটা কি আছে, কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে। আবার দেখো যে ওয়াই ড্যাশ অক্ষের দ্বিতীয় অক্ষের একটা কি কেন্দ্র পর্যন্ত কি আছে, একটা দূরত্ব আছে। আবার ওয়াই ড্যাশ থেকে তৃতীয় যে অক্ষটা এর কেন্দ্র পর্যন্ত একটা কি আছে, ধরো এখানে একটা কি কেন্দ্র পর্যন্ত এটা দূরত্ব দেওয়া আছে। তো দেখো আমরা যে দূরত্বটা পাচ্ছি এটা কি অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা নিচ্ছি এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর। তাহলে আমি প্রথম দূরত্বটাকে ধরলাম কি x1, ওয়াই অক্ষ থেকে দ্বিতীয় দূরত্বটাকে ধরলাম x2, তৃতীয় যে কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটাকে ধরলাম x3। এবার দেখো এক্স অক্ষ হতে তোমার কি থাকতেছে, প্রথম অক্ষের কেন্দ্র পর্যন্ত একটা কি থাকতেছে, দূরত্ব থাকতেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রটার জন্য কেন্দ্র পর্যন্ত একটা কি থাকতেছে, দূরত্ব থাকতেছে। আবার তৃতীয় ক্ষেত্রের জন্য কেন্দ্র পর্যন্ত একটা কি থাকতেছে, এক্স অ্যাক্সিস থেকে একটা দূরত্ব থাকতেছে। তো এই দূরত্বটা হচ্ছে কিভাবে, ওয়াই অক্ষ বরাবর না, এক্স অ্যাক্সিস থেকে তুমি নিচ্ছ কি বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমি ধরবো কি এটাকে y1, এটা হচ্ছে এর দূরত্বটা কি y2, আর এক্স অক্ষ থেকে তোমার এক্স অ্যাক্সিস অক্ষ থেকে এই দূরত্বটা হচ্ছে কি y3। এখন এই যে তুমি যে বিভিন্ন অংশে বিভক্ত করছিলা এদের কি আছে, ক্ষেত্রফল আছে না। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল a1, দ্বিতীয় অংশের ক্ষেত্রফল ধরলাম আমি দ্বিতীয় অংশের ক্ষেত্রফল আমাদের কি a2, তৃতীয় অংশের ক্ষেত্রফলটাকে ধরলাম a3। ঠিক আছে, এখন আমরা প্রয়োগ করব কি মোমেন্ট পদ্ধতি। তো মোমেন্ট সমান আমরা কি লিখতে পারি বলো দেখি, মোমেন্ট সমান আমরা লিখতে পারি বল ইনটু লম্ব দূরত্ব। এটা আমরা জানতেছিলাম,
কিন্তু এইখানে কিন্তু বলের কথা কি বিবেচনা আসবে না, কারণ এই যে গল্পটা এখানে কি বল সম্পর্কিত কোনো কথাই নেই, এখানে শুধু ক্ষেত্রফল আর কি দেওয়া আছে, দূরত্ব। তাহলে তুমি কি করতে পারবা, যে মোমেন্ট সমান লিখতে পারবা, মোমেন্ট ইকুয়াল লিখতে পারবা যে ক্ষেত্রফল, কি লিখবা, ক্ষেত্রফল ইনটু লম্ব দূরত্ব। এখন কথা হচ্ছে যে ভাইয়া ক্ষেত্রফল ইনটু লম্ব দূরত্ব কেন? দেখো এই যে তোমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অক্ষ থেকে প্রথম যে ক্ষেত্রটা এর দূরত্ব x1 ধরছি, তো এটা খুব কাছে আছে। তো তোমার কি হবে, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে, দূরত্বটা বৃদ্ধির সাথে সাথে ভরকেন্দ্রের প্রভাবটা কি হয়, পরিবর্তন হয়, বস্তুর ভারসাম্য রক্ষার প্রভাবটা কি হয়, পরিবর্তন হয়। এখন দেখো প্রথম অংশের ক্ষেত্রফলটা কম মনে হচ্ছে, দ্বিতীয়টা একটু বেশি, তৃতীয়টা আরো একটু কি বেশি। তাহলে তুমি এইভাবে চিন্তা করো যে তোমার দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ভরকেন্দ্রের পরিবর্তন হচ্ছে, আবার কিসের, ক্ষেত্রফল মানে এরিয়ার পরিবর্তনের সাথে সাথে কি হয়, ভরকেন্দ্রের পরিবর্তন হয়। যদি তোমার এরিয়াটা বড় হয় তাহলে ভরকেন্দ্রের প্রভাবটা কি হবে, বেশি হবে বা পরিবর্তনশীল হবে। যদি তোমার দূরত্ব গুলা বেশি হয় তাহলে প্রভাবটা কি হবে, বেশি হবে। কিভাবে এটা বুঝতে পারি তোমাকে, দেখো একটা দোলনা, তো এই দোলনায় একদিকে দুইজন খুব কাছাকাছি অবস্থায় আছে, আর একদিকে অনেক দূরে একজন আছে, কারণ কাজের প্রভাবটা বেশি হবে। একদিকে অনেক দূরে একজন আছে, আর তোমার হচ্ছে এই পয়েন্টের এই ফালের খুব কাছাকাছি দুইজন আছে। তুমি দেখবা যে যায় দূরে আছে, যে দূরে আছে ও নিচে হেলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, যে দূরে থাকবে ও কি নিচের দিকে হেলে যাবে, কারণ এখানে দূরত্বের প্রভাবটাও কাজ করে, কিসের কাজ করে, দূরত্বের প্রভাবটা। এখন যদি এই দূরত্ব ক্ষেত্রে তুমি দূরত্ব বিবেচনা করলা, এখন যদি দুটো ক্ষেত্র হইতো, ধরো এটা স্কেল, তো স্কেলের ভারসাম্য রক্ষা করতে হবে, স্কেলটা হাতে নিয়ে এমন একটা পয়েন্টে রাখতে হবে যাতে স্কেলটা ভারসাম্যটা কি হয়, রক্ষা হয়। তো তোমার কাজ হবে কি, এই পয়েন্ট থেকে এদিকের ক্ষেত্রফলটা যত হবে, এদিকের ক্ষেত্রফলটা কি তত রাখা। তোমার কাজ কি, এদিকের ক্ষেত্রফলটা যত রাখা, এদিকের ক্ষেত্রফলটা তত রাখা। তুমি ক্ষেত্রফল গুলো যদি সমান রাখো তবেই কি হবে, স্কেলটা ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে এখানে কোথা বিবেচনা হচ্ছে কি, দূরত্ব আসতেছে, আবার কি আসতেছে, এরিয়া আসছে, আর এদের গুণ করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, মোমেন্ট। তাহলে এখানে আর তোমার কি বলের কথাটা আসবে না, কি আসবে, ক্ষেত্রফল ইনটু লম্ব দূরত্ব। এখন যদি এটা ওজন হইতো, যদি এই বস্তুটা তুমি আকৃতি না ওজন দিয়ে বিবেচনা করতে, মানে ভর দিয়ে বিবেচনা করতে, তাহলে কি হইতো, যে ভর ক্ষেত্রফলের জায়গায় হইতো কি, ভর ইনটু লম্ব দূরত্ব। যেদিকে ভর বেশি ওর দিকে ভর কেন্দ্রের প্রভাবটা কি বেশি থাকবে, ঠিক আছে। আবার যদি তোমার আয়তন হইতো তাহলে ভি ইনটু লম্ব দূরত্ব, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা প্রমাণটাতে চলে যাই সরাসরি। তো এই প্রমাণটা করার জন্য আমরা চিত্রে যেগুলো আঁকাইছি এগুলা কোথায় উপস্থাপন করব, প্রমাণ। তো এবার হচ্ছে দেখো যে আমরা চিত্র অনুযায়ী যে কথাগুলো লিখলাম, যে মনে করি একটি চিত্রের ক্ষেত্রফল কি এ, তাহলে এই পুরো যে চিত্রটা দেখতে পাচ্ছ এর পুরো ক্ষেত্রফলটাকে আমি কি ধরলাম, বড় হাতের এ। যে এই চিত্রটা আমরা কি নির্ণয় করবো, ভরকেন্দ্র নির্ণয় করবো। তো এই চিত্রটাকে যখন আমরা বিভিন্ন অংশে ভাগ করব, তো বিভিন্ন অংশকে ভাগ করলে ক্ষেত্রফল গুলো কি পাইছি, প্রথম চিত্রের ক্ষেত্রফল পাইছি কি, প্রথম অংশের ক্ষেত্রফল হচ্ছে a1, দ্বিতীয়টার জন্য a2, আর তৃতীয়টার জন্য কি পাইছি, a3, এগুলো হচ্ছে লিখলাম। এবার আরেকটা প্রশ্ন আসছে আমাদের যে y এর অক্ষ হতে তোমার এই যে প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল কি আছে, প্রত্যেকটা ক্ষেত্রফলের বা প্রত্যেকটা অংশে কি আছে, একটা দূরত্ব আছে, কেন্দ্র পর্যন্ত একটা কি আছে, দূরত্ব। তাহলে আমরা লিখবো যে y ড্যাশ অক্ষ হতে চিত্রের কি পর্যন্ত, প্রথম অংশের বা দ্বিতীয় অংশের বলো কি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে y ড্যাশ অক্ষ হতে এই যে প্রত্যেকটা অংশের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কি হবে, কেন্দ্র পর্যন্ত দূরত্ব গুলো কি কি বলো দেখি। যে প্রথম অংশের জন্য কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি x1, দ্বিতীয় অংশটার জন্য কেন্দ্র পর্যন্ত দূরত্ব তোমার y অক্ষ থেকে x2, তৃতীয়টার জন্য কি হবে, x3। তাহলে y ড্যাশ অক্ষ হতে প্রথম অংশটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে x1, দ্বিতীয় অংশটার জন্য কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে কি y ড্যাশ অক্ষ থেকে x2, y ড্যাশ অক্ষ থেকে তৃতীয় অর্ডার হচ্ছে জন্য x3। এবার কি হবে যে x ড্যাশ অক্ষ হতে তোমার কেন্দ্র পর্যন্ত দূরত্ব গুলো কি হবে বলো তো। এই যে x ড্যাশ অক্ষ হতে প্রথমটার জন্য কি y1, দ্বিতীয়টার জন্য কি হচ্ছে y2, তৃতীয়টার জন্য কি হচ্ছে y3। তাহলে এগুলো আমরা পাইলাম। এবার আমরা কি করবো, এটা মোমেন্ট পদ্ধতির সাহায্যে, মোমেন্টের সূত্রের সাহায্যে এর ভরকেন্দ্রটা, পুরোটার ভরকেন্দ্রটা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখানে কি, মোমেন্টের
এর সূত্র অনুযায়ী তো মোমেন্টের সূত্র অনুযায়ী তুমি কি লিখবা বলো তো? এই যে প্রথম অংশটা, আমি প্রথম অংশটাকে তুমি যদি বিবেচনা করো, তো প্রথম অংশটার ভরকেন্দ্রের প্রভাবটা তুমি কিভাবে পাচ্ছ? ভরকেন্দ্রের প্রভাবটা তুমি কিভাবে পাচ্ছ? যে এই অংশটার ক্ষেত্রফল আর এর দূরত্বটা কত, এই অংশটার ক্ষেত্রফল আর হচ্ছে কি এর দূরত্বটা কোনো একটা অক্ষ থেকে কত কত দূরত্বে আছে, তাহলে দূরত্ব আর তোমার কি হচ্ছে ক্ষেত্রফলের প্রভাবটাই তোমার হচ্ছে কি ভরকেন্দ্রের ভারসাম্যতাটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারবা যে ক্ষেত্রফল আর দূরত্বের গুণফলে কি হচ্ছে মোমেন্ট। তাহলে তুমি কি লিখবা এখানে যে ক্ষেত্রফল ইনটু কি দূরত্ব, লম্ব দূরত্ব। তো এটা কি প্রত্যেক কয়টা চিত্রের জন্য হবে আমাদের? একটা, দুইটা, তিনটা অংশের জন্য হবে। তাহলে তিনটা অংশের জন্য প্রথম অংশের জন্য কি ক্ষেত্রফল কি দিতে পারে? a1, দূরত্বটা কি x1। এবার দেখো এরপরে আমরা দ্বিতীয় অংশের জন্য কি নিব? ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি a2, আর হচ্ছে তোমার দূরত্ব হচ্ছে x2। তৃতীয়টার জন্য a3 x3। এই যে ক্ষুদ্র অংশগুলো তুমি কি করলা? আলাদা আলাদা করে মোমেন্ট নির্ণয় করলা। মোমেন্ট নির্ণয় করে তুমি যদি এক জায়গায় যোগ করে দাও, তাহলে এই অংশটা এই অংশটা এই অংশটা যোগ করে দিলে তুমি কি পাচ্ছ? পুরো অংশটার মোমেন্ট পাচ্ছ। তাহলে আমি এখানে কি লিখতে পারি? তোমার মোমেন্ট কার জন্য? পুরো অংশটার জন্য। তো পুরো অংশটার মোমেন্ট কি কিভাবে হবে? তাহলে পুরো অংশটার কি লাগবে আমাদের? ক্ষেত্রফল লাগবে, কারণ আমরা ক্ষেত্রফল ইনটু কি জানি? লম্ব দূরত্বটাই হচ্ছে কি এখন মোমেন্ট। তাহলে হচ্ছে পুরো অংশটার ক্ষেত্রফল কি a, আর মোট দূরত্বটা তুমি কি নিবা? তুমি কল্পনা করতেছো কোথা থেকে? y y ড্যাশ অক্ষ, y y ড্যাশ অক্ষ হতে তুমি x x ড্যাশ অক্ষ বরাবর যাচ্ছ, তাহলে দূরত্বটা কি হবে? তোমার x ধরতে হবে। কি ধরতে হবে? x। আর এটাকে দিলাম আমি x বার, বড়টার জন্য কি দিলাম? x বার। তো এখান থেকে আমাদের যেটা লাগবে ভরকেন্দ্রের দূরত্ব, কি লাগবে? ভরকেন্দ্রের দূরত্ব। তাহলে তোমার হচ্ছে y y ড্যাশ অক্ষ হতে x অক্ষ বরাবর x x ড্যাশ অক্ষ বরাবর ভরকেন্দ্রের দূরত্বটা নির্ণয় করতে হবে। আর ভরকেন্দ্রের দূরত্ব লাগবে, আর দূরত্ব এখানে কোনটা ছিল আমাদের? x বার ছিল, তাহলে x বারকে রাখে দিলাম। তাহলে এখানে ছিল আমাদের x1 a1 প্লাস a2 x2 প্লাস a3 x3। তো লাগবে শুধু হচ্ছে আমাদের x বারকে, তাহলে এটাকে রাখা যাবে না, এটা গুণ অবস্থায় আছে, এদিকে আছে হয়ে গেল কি ভাগ। এই এইখানে যে এটা দেখতে পাচ্ছ এই মানে কি পুরোটা ক্ষেত্রফল না? তাহলে পুরোটা ক্ষেত্রফল তুমি কিভাবে পাবা? এখানে দেখো তো পুরোটার ক্ষেত্রফল পাবা যে উপরের অংশটা আমরা ঠিক রাখতেছি x বার ইকুয়াল a2 x2 a3 x3। তাহলে পুরোটার ক্ষেত্রফল কি পাবা? আলাদা আলাদা অংশগুলো তুমি যদি যোগ করে দাও, তিনটা অংশের জন্য তিনটা ক্ষেত্রফল তুমি কি করলা? যোগ করে দিলা, তাহলে পুরোটা ক্ষেত্রফল চলে আসলো। তাহলে এটা আমাদের ছিল কি বলো দেখি? y y ড্যাশ অক্ষ বরাবর কি ভরকেন্দ্র, y y ড্যাশ অক্ষ বরাবর আমরা ভরকেন্দ্র যদি নির্ণয় করতে চাই, তাহলে লিখতে পারবো কি x বার ইকুয়াল a1 x1 প্লাস a2 x2 a3 x3 ডিভাইডেড a1 প্লাস a2 প্লাস a3। তো এটা হচ্ছে তুমি যখন y y ড্যাশ অক্ষ হতে ভরকেন্দ্রটা খুঁজতে যাবা, তোমাকে তাহলে কি লিখতে হবে? x বার। এবার যদি x x ড্যাশ অক্ষ হতে তুমি y অক্ষ বরাবর y y ড্যাশ অক্ষ বরাবর তুমি যদি কি যাও ভরকেন্দ্র খুঁজতে যাও, তাহলে লিখবা কি y বার, নির্ণয় করবা কি y অক্ষ বরাবর y বার। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে শুধু তোমার ক্ষেত্রফল একই থাকতেছে, শুধু দূরত্বটা গুলো পরিবর্তন হচ্ছে। x এর জায়গায় আমি লিখবো কি y, তাহলে a2 y2 a3 y3 ডিভাইডেড a1 a2 a3। এটা হচ্ছে কি প্রমাণ মোমেন্ট পদ্ধতিতে। এখন হচ্ছে যে কথা হচ্ছে যে যে ভাইয়া প্রশ্নটা হচ্ছে এখানে তোমার কি দেয় নাই, এরিয়া দিয়ে বিবেচনা করা হচ্ছে। এবার হচ্ছে তোমাকে এরিয়া দিয়ে বলতেছে না, এবার বলতেছে যে এই বস্তুটার ভর আছে, কি আছে? ভর আছে। তাহলে তোমার হচ্ছে কি হতে পারে? তাহলে দেখো তুমি আগে এই জায়গাটা তুলে নাও। তো এইখানে হচ্ছে যে এখানে আর ক্ষেত্রফল নাই, এখানে কি দেওয়া আছে? প্রত্যেকটা বস্তুর ভর দেওয়া আছে। তাহলে ভরের ক্ষেত্রে কোনো কাজ নাই তোমার, যদি তুমি x অক্ষ বরাবর নির্ণয় করতে চাও, মানে y y ড্যাশ অক্ষ বরাবর যদি ভর কেন্দ্র নির্ণয় করতে চাও, তাহলে x বার ইকুয়াল কি লিখতে হবে? যে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড m1 প্লাস m2 প্লাস m3। মানে শুধু আমাদের এরিয়ার জায়গায় কি হচ্ছে? তোমার ভরটা চলে আসছে। তাহলে y বার কি হবে? সেমই হবে, শুধু কি হবে? তোমার y1 হবে, x এর জায়গায় কি হবে? y1 y2
তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ বরাবর, আর এটা ছিল কি এক্স এক্স ড্যাশ অক্ষ বরাবর যদি ভর কেন্দ্রটা খুঁজতে যাও। তো এইবার হচ্ছে তোমাকে ভর না দিয়ে যদি আয়তন বলে তাহলে কি লিখবা? তাহলে আয়তন বললে তুমি লিখবা যে এম এর জায়গায় ভি, এম এর জায়গায় কি দিবা? ভি। তবে আরেকটা জিনিস লাগে আমাদের হচ্ছে ছিদ্রস্থিত বা ফাঁপা অংশের ভর কেন্দ্র, ছিদ্রস্থিত বা ফাঁপা। যেমন এরকম একটা বস্তু আছে, এই বস্তু এরকম একটা আকৃতির বস্তু আছে, তো এই বস্তু কি আছে? ছিদ্র আছে। তোমাকে বলছে এই ফাঁপা অংশের কি নির্ণয় করতে, ছিদ্রস্থিত বা ফাঁপা অংশের কি নির্ণয় করতে? ভর কেন্দ্র নির্ণয় করতে হয়। তো তোমার হচ্ছে পুরাটার ক্ষেত্রফল কি? পুরাটার ক্ষেত্রফল হচ্ছে a1, আর ছোট অংশের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার a2। ঠিক আছে? তাহলে পুরো অংশের যে দূরত্ব যদি বিবেচনা করো তাহলে x অক্ষ বরাবর হচ্ছে x1, আর ছোটটার জন্য কি হবে? x2। তখন আমি যদি বলি এই ফাঁপা অংশের ভর কেন্দ্র কি হতে পারে, তাহলে তুমি বললা যে x বার ইকুয়াল কি হতে পারে? পুরোটা থেকে, তাহলে পুরোটা কি a1 x1, পুরোটার মোমেন্ট কি a1 x1 থেকে তুমি বাদ দিবা কি ছোটটার মোমেন্ট a2 x2। ডিভাইডেড কি করতে হয়? আমাদের ক্ষেত্রফলগুলা যোগ করতে হয়। ক্ষেত্রফল কি যোগ করবা? না, আমাদের লাগবে কতটুকু ক্ষেত্রফল? এই জায়গায় ক্ষেত্রফল। তাহলে পুরাটার ক্ষেত্রফল কি ছিল? a1। তাহলে তোমরা যদি এই জায়গাটা নির্ণয় করতে চাও তাহলে পুরাটা থেকে কোনটা বাদ দিতে হবে? ভিতরের এই অংশটা। পুরাটা থেকে তুমি যখন এতটুকু বাদ দিবা তাহলে কোনটা পাচ্ছ? এটা। তাহলে এখানে যেতে হবে কি a1 মাইনাস a2। তো y বারের ক্ষেত্রে সেমই হবে যে a2 a1 y1 a2 y2 ডিভাইডেড a1 মাইনাস a2। তো আমাদের হচ্ছে প্রমাণটা এখান থেকে দিলেও হয়ে যায়। তো তোমার যদি প্রশ্ন চলে আসে তাহলে তুমি কি করবা? এই পর্যন্ত কাজটা করবা। এই সূত্রগুলো তুমি অবশ্যই মুখস্থ রাখবে। এই যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কি মুখস্থ, একবারে কোনো কথা নেই। সমস্ত সূত্র তোমায় কি করতে হবে? মুখস্থ করতে হবে। কারণ ম্যাথ টার্মটা করার আমরা যখন ম্যাথের টপিকটাতে যাব তখন আমাদের কি করতে হবে? এই সূত্রগুলা লাগবে। আর এখনই তুমি যদি প্রমাণটা করার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও তাহলে আর পরে যায় প্রবলেম হবে না। তো এই ছিল আমাদের হচ্ছে মোমেন্ট পদ্ধতিতে কেন্দ্র ভর কেন্দ্র নির্ণয়ের পদ্ধতি আলোচনা। তো এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে যে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় নিয়ে, যে ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্রটা কোথায় হয়। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা, আর কমেন্টের মাধ্যমে জানাবা যে কোন সাবজেক্টের ক্লাসটা আগে দিলে তোমার ভালো হবে, কোন অধ্যায়টা আগে দিলে ভালো হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।